আমন্ত্রণ স্বপ্নধারা নিউজের এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। গত কয়েকদিন ধরে আমরা বাংলাদেশে নানা ধরনের ঘটনা দেখছি। আমরা ছাত্র জনতার ক্ষোভ দেখেছি, দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা দেখেছি, হামলার ঘটনা আমরা দেখেছি। সেই সঙ্গে নতুন ঘটনা হচ্ছে গতকাল থেকে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। সেই ডেভিল হান্টের ঘটনায় এখন পর্যন্ত এই অপারেশনের অধীনে ১৩০০-র বেশি মানুষকে সারা বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে। ১৩০০ এই খবরটা পেয়েছি। বাংলাদেশে এই মুহূর্তে আলোচনায় ডেভিল হান্টের আসলে কি ঘটছে, কারা গ্রেপ্তার হচ্ছেন, এটি দিয়ে আসলে সরকার কি চাচ্ছে, শিক্ষার্থীরা কি চাচ্ছে, সাধারণ মানুষের প্রত্যাশা কি, এবং এই অপারেশনটা আসলে সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে। সেই সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক নানা ধরনের ঘটনা তো আছেই, রাজনৈতিক তো প্রতিদিনই আমরা নতুন নতুন ঘটনার আমরা দেখছি যে সামনে চলে আসছে। এইসব ঘটনা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, এটিও পরিচিত হয়নি। আমাদের সঙ্গে আছেন এম আবদুল্লাহ, তিনি ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আছেন মোহাম্মদ মাহিন সরকার, তিনি সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং একটু ক্ষমা করবেন না, আমার একটু ঠান্ডা লেগেছে, কাজে একটু ভয়েস একটু অন্যরকম মনে হলে একটু ক্ষমা করবেন আমাকে। আচ্ছা, আমি একটু মাহিম আপনাকে দিয়ে শুরু করি। নিশ্চয় আপনি যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, এই গণ অভ্যুত্থানে আপনার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, নিশ্চয় অনেকে প্রশ্নটা করে, আর যদি না করে আমি আপনাকে প্রশ্নটা করি, বাংলাদেশের অবস্থা কি? বাংলাদেশ আসলে কোন দিকে চাইতেছে বলুন তো? বাংলাদেশে আসলে এই মুহূর্তে রাজনৈতিক একটি শূন্যতার জায়গা সৃষ্টি হয়েছে, যেহেতু বাংলাদেশের রাজনৈতিক বিগত সময়ে রাজনীতির যে পরিসরটা ছিল পুরোটুকুই আওয়ামী লীগ এবং তাদের যে অঙ্গ সংগঠন তারা এখানে এককভাবে দাপিয়ে বেরিয়েছে। সেই জায়গায় যখন আজকে আওয়ামী লীগ চলে গিয়েছে, তাদের পতন হয়েছে, তারপর কিন্তু একটা রাজনৈতিক যে মাঠ, সেই মাঠে কিন্তু আসলে একটি বলবো যে খুব বেশি প্রতিযোগিতামূলক একটা মনোভাব সৃষ্টি হয়েছে। এবং তার চাইতে বড় ব্যাপার হলো বাংলাদেশে এই মুহূর্তে পুলিশ প্রশাসন খুব বেশি কার্যকর হিসেবে আমাদের এখনও ভিজিবল হচ্ছে না। যেমন অপারেশন ডেভিল হান্ট বা অন্য কোনো অপারেশন যাই হোক না কেন, এটি কিন্তু শুরু হচ্ছে অনেক দেরিতে। এটি শুরু হওয়ার কথা ছিল আরও আগে। আচ্ছা, হয়তো সরকার পারেনি, কারণ প্রশাসন বা পুলিশ খুব বেশি কার্যকর ছিল না। তো সার্বিকভাবে আমি মনে করি যে বাংলাদেশে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, এটি যেমন সত্য, কিন্তু আমার মনে হয় যে এখানে সরকার বা প্রশাসনের তরফ থেকে চেষ্টাও আছে। আচ্ছা, এম আবদুল্লাহ, আপনার কাছে একই প্রশ্ন শেয়ার করবো। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ আসলে এই মুহূর্তে যে নানা ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু আছে সাধারণ মানুষের মধ্যে, আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ এটিএন নিউজের এই শো যারা দেখছেন এবং দেখবেন ভার্চুয়াল জগতে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রশ্নটা যেটা করেছেন তার সঙ্গে একটা উত্তর দিতে গেলে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে বাংলাদেশ কোথায় ছিল, কোথায় যাচ্ছে, এই প্রশ্নের সাথে কিন্তু কোথায় ছিল সেটাও কিন্তু যুক্ত। এখন থেকে 6 মাস আগে বাংলাদেশ কোথায় ছিল? বাংলাদেশ ছিল একটা অন্ধকার যুগে, জাহেলিয়াত যুগ বলা যায়। 15 বছরের দুঃশাসন, অপশাসন, নিপীড়নের শাসন, এসবের মধ্য দিয়ে একটা অন্ধকার যুগে বাংলাদেশ ছিল। সেটা এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা এখানে আছেন, তাদের নেতৃত্বে এবং রাজনৈতিক যেগুলো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর নেতৃত্বেই মূলত এই বাংলাদেশকে আলোর পথে কিন্তু নিয়ে যাওয়ার জন্য এত অকাতরে জীবন দিয়েছে ছাত্র জনতা। তো আমি বিশ্বাস করি যে 15 বা 5ই আগস্টের পরে, গত বছর 5ই আগস্টের পরে বাংলাদেশ আলোর পথে যাচ্ছে, অন্ধকার থেকে আলোর পথে যাচ্ছে। এই আলোর পথে যাওয়ার পথে আলোর পথটা কিন্তু অত্যন্ত কণ্টকাকীর্ণ, এটা কিন্তু খুব মসৃণ না। কারণ 15 বছর বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নাই, কোনো বাহিনী নাই, কোনো বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে তছনছ করে দেওয়া হয়েছে। এভাবে যতগুলো প্রতিষ্ঠান আছে একেবারে এক ব্যক্তির ইচ্ছার
মানে চাওয়া পাওয়ার উপর নির্ভর করে পুরো একটি রাষ্ট্র চলেছে। তো সেই জায়গা থেকে গত 5ই আগস্টের পরে বাংলাদেশটা যখন নতুন রূপে, নতুনভাবে, নতুন বাংলাদেশ হিসেবে যাত্রা শুরু করেছে, তো এখানে তো একটা শূন্যতার জায়গা আছে যে একটা রাজনৈতিক সরকার যেভাবে তাদের যে গ্রাসরুট লেভেল পর্যন্ত যে একটা তাদের নেটওয়ার্ক থাকে, কমান্ড থাকে, সেই জায়গায় একটা ঘাটতি আছে। সেই ঘাটতি নিয়েই কিন্তু ডক্টর ইউনূস নোবেল বিজয়ী, যিনি বিশ্বনন্দিত ব্যক্তিত্ব, তার নেতৃত্বে যে সরকারটি চলছে, 6 মাস পূর্ণ হয়েছে মাত্র একদিন আগেই। তো এই যাত্রা আমি মনে করি বাংলাদেশ সেই অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করেছে, কিন্তু সেই যাত্রাপথটি অত্যন্ত পিচ্ছিল হওয়ার কারণে মাঝে মধ্যে হোঁচট খাচ্ছে, মাঝে মধ্যে কণ্ঠকাঠিন্য হওয়ার কারণে মাঝে মধ্যে একটু ধাক্কা খাচ্ছে, কিন্তু নিশ্চিতভাবে আমি বলতে পারি এটা অন্ধকার থেকে আলোর পথেই যাত্রা শুরু করেছে। সেই যাত্রা যেহেতু কণ্ঠকাঠিন্য, যে কারণে এই যাত্রায় আমরা সত্যিকারের আলোর জায়গাটাতে, আলো পর্যন্ত পৌঁছতে আমাদেরকে একটু সময় লাগবে, এটাই খুব স্বাভাবিক। যে কথাটি আপনি বলেছেন যে আপনার প্রারম্ভিক কথায় যে আমরা নানান ধরনের ঘটনা প্রবাহ গত কয়েকদিন দেখেছি, এটা ঠিক। গত 6 মাসে অনেকগুলো, একটা পুরো বাংলাদেশটাকে একটি দাবির দেশে পরিণত করা হয়েছে, ঢাকা শহরটা একটা দাবির শহরে পরিণত করা হয়েছে। আজকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে আন্দোলন, শাহবাগের মতো মোড়কে সেখানে বন্ধ করে দিয়ে। কিন্তু মানে দুঃখের বিষয় যে আপনিও একজন গণমাধ্যম কর্মী, এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আছেন, আমরা কিন্তু এই যে দাবিগুলো নিয়ে নামছে, এদেরকে কিন্তু গত 15 বছরে এইভাবে এই দাবিগুলো আমরা সামনে, আমাদের যতটা মনে পড়ে আমাদের ঠিক স্মরণ করতে পারছি না। আমি জানি না আমার স্মৃতির কোনো দুর্বলতা আছে কিনা, কিন্তু স্মরণ করতে পারছি না এইভাবে এ পর্যন্ত কিন্তু 150-র বেশি মুভমেন্ট গত 6 মাসে হয়েছে। তো এই যে সুযোগ সন্ধানী গ্রুপ, আমরা হ্যাঁ গত 15 বছরে মানুষ মুখ খুলতে পারে নাই, বলার স্বাধীনতা ছিল না, চাওয়ার স্বাধীনতা ছিল না, লেখার স্বাধীনতা ছিল না। আমরা যে আজকে আপনি যে বিষয়বস্তুটা নির্ধারণ করেছেন, এরকম বিষয়বস্তুও কিন্তু 5ই আগস্টের আগে নির্ধারণ করতে আপনাকে 10 বার ভাবতে হয়েছে যে দেশ কোথায় যাচ্ছে। কারণ দেশটা সবসময় বলা হয়েছে যে উন্নয়নের হাইওয়েতে দেশ আছে। তো সুতরাং আপনি এই প্রশ্ন করারও কিন্তু 5ই আগস্টের আগে কোনো সুযোগ ছিল না। এখন অন্তত এই বিষয়টা স্বাধীনভাবে নির্ধারণ করতে পারছেন, এটাই আমি মনে করি একটা আলোর পথে যাত্রার একটি অংশ। তো সেই জায়গাটাতে অন্যান্য ইস্যুগুলো নিশ্চয়ই আছে। আপনি যদি অপারেশন চলছে সেটা নিয়েও কথা, যদি এই কথা বলবো আমি মাহিন সরকার, আপনাকে দিয়ে অপারেশন করে ডেভিল হান্ট নিয়ে একটু কথা বলি। আপনি বলছিলেন যে আপনাদের প্রত্যাশা ছিল যে এমন একটি অপারেশন অনেক আগেই শুরু যেন হতো। আমার প্রশ্ন হচ্ছে, এখন পর্যন্ত সারা দেশে 1308 জন গ্রেপ্তার হয়েছে এই ডেভিল অপারেশনে, ডেভিল হান্টে। আপনাদের প্রত্যাশা কি? আসলে আপনারা কি চান যে এই ডেভিল হান্টের মাধ্যমে কারা আসলে গ্রেপ্তার হবে? শুধু কি আওয়ামী লীগের নেতাকর্মী তারাই গ্রেপ্তার হবেন, বা আপনাদের প্রত্যাশা এটা কি? না, এখানে আওয়ামী লীগের নেতাকর্মী যারা এই গণহত্যা এবং আমাদের এই যৌক্তিক দাবি দেওয়াকে একেবারে স্তীমিত করে দেওয়ার জন্য যত রকমের প্রয়াস যারা করেছে, তারা গ্রেপ্তারের আওতায় আসবে। এবং একই সাথে বিভিন্ন রাজনৈতিক বা অরাজনৈতিক পক্ষের যারা বিভিন্ন চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন জায়গায় নানাভাবে মানুষের দুর্ভোগ সৃষ্টি করছেন, তাদের প্রতিও ব্যবস্থা নেওয়া হবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং আমি মনে করি যে ঠিক প্রশাসনিক এই যে কঠোরতা, এই কঠোরতা আসলে এই স্টেপটি নেওয়া হয়েছে অনেক দেরিতে। সে কারণে হয়তো পুলিশ প্রশাসন যে গ্রেপ্তার করছে, সেখানে পুলিশ বিগত সময়ে আমরা দেখেছি যে তারা কিভাবে আইন প্রয়োগকারী সংস্থা হয়েও তারা কিন্তু আইন সঠিকভাবে প্রয়োগ করতো না। সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার আমি দৃষ্টি আকর্ষণ করব এই কারণে যে যদি এখানে গ্রেফতারের নামে সাধারণ মানুষ এখানে ভুক্তভোগী হয়, তাহলে কিন্তু এই অপারেশন ডেভিল হান্ট কিন্তু আসলে খুব বেশি সফলতার মুখ দেখবে না। তো সেই জায়গা থেকে যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে এবং বিশেষত স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার নিজের তদারকি করতে হবে নিয়মিত যে এখানে কোনোভাবে সাধারণ মানুষ এফেক্টেড হচ্ছে কিনা। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে এখন পর্যন্ত এই গ্রেফতার অভিযান এটি সঠিক পথেই আছে, কিন্তু আমরা শুধু গ্রেফতারের মাধ্যমে এটি সমাপ্ত করতে চাই না। আমরা মনে করি সরকারের উচিত এই যারা গণহত্যাকারী এবং একই সাথে 5 আগস্টের পরবর্তী সময়ে যারা পূর্বের ন্যায় ফ্যাসিস্ট রূপ দেখাচ্ছে,
তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং সঠিক বিচারিক প্রক্রিয়ায় তাদের সাজা নিশ্চিত করতে হবে। তাহলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেটি আলোর মুখ দেখবে বলে আমরা মনে করি। না, গতকাল গাজীপুরে যে সমাবেশটা আপনাদের হয়েছিল সেখান থেকে বলা হচ্ছিল যে একদিন সময় নিয়ে দেখা হবে যে ডেভিল হান্ট অপারেশনটি কতটা সফল হচ্ছে বা কতটা প্রত্যাশা মিটেছে, তারপরে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবার নতুন করে হয়তো কর্মসূচি দিবে। এখন পর্যন্ত কি যা হচ্ছে আপনি সন্তুষ্ট? আমরা এখন পর্যন্ত সেরকম বড় ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি যে কোথাও গণগ্রেফতার চলেছে বা নির্দোষ ব্যক্তিদেরকে আটক করা হয়েছে বা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই কার্যক্রম, যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে ম্যাজিস্ট্রেসি পাওয়ার হোল্ড করে, সেই জায়গা থেকে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী প্রত্যেকের যৌথ একটি সমন্বয়ে তারা অভিযান যদি পরিচালনা করে তবে অবশ্যই যারা প্রকৃত অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব বলে মনে করি এবং আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত সন্তুষ্ট। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত সব ডেভিল গ্রেপ্তার হবে ততক্ষণ পর্যন্ত এই অপারেশন চলবে। আপনার কাছে মনে হবে, আপনারা কি চান, কতদিন পর্যন্ত এই অপারেশন চলবে? এটি তো আসলে আমাদের পক্ষে নির্দিষ্ট করে দেওয়া মুশকিল। এখানে তো আমরা সংখ্যাও নির্ধারণ করে দিতে পারি না, দিনও নির্ধারণ করে দিতে পারি না। এটি নির্ধারণ করার বিষয় মূলত রাষ্ট্রের। আমরা দাবি করেছি যে বাংলাদেশে আস্তে আস্তে কিছু পক্ষ আছে যারা আসলে ফ্যাসিবাদের দোসর, তারা অবশ্যই বাংলাদেশকে নৈরাজ্যকর পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায়। সেই জায়গা থেকে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে, সেই জায়গা থেকে আমরা দাবি করেছি। আপনারা দেখেছেন যে 2 দিন আগে হাতিয়াতে, নোয়াখালীর হাতিয়া এবং ঢাকার সাভারে কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং গাজীপুরে সরাসরি হামলার ঘটনা ঘটেছে। তো এইরকম ঘটনা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। কেন? কারণ রাষ্ট্রীয় যে আইন প্রয়োগকারী সংস্থা তারা কিন্তু খুব বেশি অ্যাক্টিভিটি দেখায়নি। এর পাশাপাশি বলতে চাই, সেনাবাহিনী তাদের কাছ থেকে আমরা যেটি আশা করেছি সেরকম রেসপন্স কিন্তু পাওয়া যায়নি। তো এই জায়গা থেকে কিন্তু ফ্যাসিবাদের যারা দোসর তারা কিন্তু সাহস পেতে পারে এবং এলাকায় এলাকায় কিন্তু উল্লেখযোগ্য হারে মামলা হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে, রাজনৈতিক বা অরাজনৈতিক কারণে, বিভিন্ন পক্ষ বিপক্ষের যে ইন্টারেস্ট, সে কারণে হয়তো মামলাও হয়নি, বা মামলা যদি হয়েও থাকে সেখানে কিন্তু একটি গণমামলা বা সেখানে মামলা ব্যবসা চলেছে। তো সব কিছু মিলিয়ে এই বিষয়গুলো কিন্তু তদারকি রাষ্ট্রকেই করতে হবে এবং আমরা অবশ্যই, যেহেতু এটি শুরু হয়েছে, এটিকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা আশাবাদী এখানে প্রকৃত যারা অপরাধী তারা অবশ্যই গ্রেপ্তারের আওতায় আসবে। জি, বাংলাদেশে যদি আমি বলি, বাংলাদেশে অনেকগুলো কিন্তু এই ধরনের অপারেশন হয়েছে, র্যাব দিয়ে অপারেশন করা হয়েছে, পুলিশ দিয়ে অপারেশন করা হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে এই ধরনের যতগুলো অপারেশন হয়েছে, শেষ পর্যন্ত কি দেখা যায় পলিটিক্যাল গভর্নমেন্ট আন্ডারে যেগুলো হয়েছে, যে একটা দিন শেষে সফলতার চেয়ে সমালোচনা গিয়ে বেশি হয়ে গেছে বাংলাদেশে। এই যে অপারেশন ডেভিল হান্ট শুরু হলো, আপনার কাছে কি মনে হয় যে সেটা যদি দীর্ঘ দিন ধরে চলে তাহলে এই সমালোচনাটা একটা ভয় থেকে যাবে? দেখুন, এই অপারেশনটা কোন প্রেক্ষাপটে হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে। যে আপনি দেখেছেন যে পতিত যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের কিছু কিছু রাজনৈতিক অনলাইনে মিটিং করে তারা যেই ভাষায় বাংলাদেশকে অস্থিতিশীল দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং ঢাকাবাসীকে ঘুমোতে দেবে না। আপনি দেখেছেন যে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর যেই ভাষায় সেখানে বলছিল যে যেই শহরে আমরা দিনের বেলা ঘুরতে পারি না, সেই শহরের মানুষকে রাতের বেলা ঘুমোতে দেব না। তো কি ধরনের কত ভয়ঙ্কর হুমকি এটা আপনি চিন্তা করেন। আপনি আমি যারা সরকারের ধরেন এই সরকারের সাথে ইনভলভ নাই, একেবারে অতি সাধারণ মানুষ, তাদেরকে কিন্তু বাদ দিয়ে কথাটা বলে নাই, বলছে যে এই শহরের কোনো মানুষকে ঘুমোতে দেবে না। তার মানে তাদের পরিকল্পনাটা কত ভয়ঙ্কর পরিকল্পনা। এর মধ্যে আমরা দেখেছি পরিত্যক্ত অবস্থায় গতকাল এখানে বোমা উদ্ধার হয়েছে যে আপনাদের কাছাকাছি ফার্ম গেটে বোধহয়। তারপরে গাজীপুরে তো তার পরের দিনই এই মিটিংয়ের পরের দিনের ঘটনা এই গাজীপুরে, এবং সেখানে যে ঘটনা আমরা দেখলাম যে সেখানে যাদেরকে সেই হামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের উপর যে নির্মমতা চালিয়েছে, তাদের যে ছবিগুলো এসছে তাদের সবার ছবি কিন্তু ওই জাহাঙ্গীরের সাথে দেখা গেছে। এই ছবিগুলো আমরা ভার্চুয়াল জগতে দেখেছি। তো আমরা সেই মিটিংটা, যদি আমরা ভার্চুয়াল মিটিংটা অলরেডি ভাইরাল হয়েছে, সেখানে আমরা দেখেছি যে সমস্ত যে আওয়ামী লীগের
বিগত সময়ে লুটেরা, সন্ত্রাসী, ক্যাডার বাহিনী সবাই কিন্তু ওখানে যোগ দিয়ে যে মূলত পক্ষে প্রতিশোধ নেয়ার জন্য তারা দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য কিন্তু একটা নীল নকশা প্রণয়ন করে এগোচ্ছিল। এই প্রেক্ষাপটেই কিন্তু এই অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। তো আমরা একটা জিনিস ইতিমধ্যে এটা যে 24 ঘন্টারও বেশি সময় এই অপারেশনের প্রায় শুরু হওয়ার পর হয়ে গেছে, একটা জিনিস আমরা মৌলিক পার্থক্যটা যে 5ই আগস্টের পূর্বের বাংলাদেশ আর পরের বাংলাদেশের মধ্যে যে পার্থক্যটা আপনি দেখতে পাবেন যে এর আগে অপারেশনগুলো হলে কি হয়েছে। আমরা যদি এই আন্দোলনের সময় যে জুলাই আন্দোলনের সময়ও কিন্তু একটা পর্যায়ে গিয়ে সরকার নিয়ন্ত্রণ নেওয়ার একটু চেষ্টা করে কিন্তু ব্যাপক ধরপাকড় করেছে, সেখানে কিন্তু 2 দিনে 11,000 মানুষকে কিন্তু গ্রেপ্তার করে জেলে পুরা হয়েছিল এবং সেটা ঢালাওভাবে এবং কাউকে গুম করে ফেলা হয়েছিল। কোথায় তাদের খোঁজ, পরিবার খোঁজ পাচ্ছিল না। আমাদের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অনেককে আমরা 6 দিন লেগেছে তার ট্রেস করতে যে কোথায় আছে, মানে শীর্ষস্থানে আলোচিত ব্যবসায়ী এই ধরনের লোকজনকে তুলে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও ছিল না। আপনি লক্ষ্য করবেন যে 24 ঘন্টায় কিন্তু যাদেরকে ধরা হয়েছে এর মধ্যে এমন কোনো গুরুতর অভিযোগ আসে নাই যে কোনো বাড়িতে গিয়ে ঘরে ঢুকে যে ভাঙচুর তছনছ করে ফেলা হয়েছে। এর আগে কি করা হতো, এই অভিযানের নামে প্রত্যেকটা ভিন্ন মতের প্রত্যেকটা লোকের ঘরে ঘরে সে কি আদৌ সেই রাজনীতিতে সক্রিয় আছে কি নাই বা এর সাথে আদৌ সম্পৃক্ততা আছে কি নাই সেগুলো বিচার করা হতো না। এর সঙ্গে একটা বাণিজ্যের, পুলিশের একটা বাণিজ্যেরও একটা সম্পর্ক ছিল। 10,000 লোককে ধরতে পারলে এর মধ্যে আস্তে আস্তে এদের কাছ থেকে নানানভাবে 12,000 লোক ধরে 2,000 লোক ছাড়তো, এক লক্ষ লক্ষ টাকার লেনদেনের একটা ব্যাপার ছিল। এছাড়া গ্রেফতারের সময় বাড়িঘর তছনছ করা, তার সম্পদ নষ্ট করা এবং অনেককে 3, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পর্যন্ত তাদেরকে গুম করে রাখা, এই ধরনের ঘটনা এর আগের অভিযানগুলোতে আমরা কিন্তু দেখেছি। কিন্তু এখনো পর্যন্ত আমি সে ধরনের কোনো অভিযোগ আসে নাই এবং আমরা বিশ্বাস করি এ ধরনের কোনো পুনরাবৃত্তি সেই ফেসিবাদী আমলের সে ধরনের কোনো চিত্র আমাদের চোখের সামনে না আসুক, এটাই আমরা কামনা করি। একজন শান্তিপ্রিয় মানুষ হিসেবে, গণতন্ত্র মানা মানুষ হিসেবে, আইনের শাসনের বিশ্বাসী একজন মানুষ হিসেবে আমরা প্রত্যাশা করব যে এই নতুন বাংলাদেশে যেন এই বিষয়টা নিশ্চিত করা হয় যে যে অপরাধী, যারা অপরাধের চক্রান্ত করেছে, যাদের জন্য এই অভিযানটা সত্যিকার অর্থে। এখানে বলা হয়েছে, আজকে স্বরাষ্ট্র সচিব ব্রিফ করেছেন, সেখানে বলেছেন যে দেশবিরোধী চক্র, চক্রান্তকারী, দুষ্কৃতিকারী, তাদের বিরুদ্ধে এই অপারেশনটা তারা শুরু করেছেন এবং এখানে একটি কমান্ড সেন্টার কিন্তু খোলা হয়েছে যাতে এই কমান্ড সেন্টার থেকে যাতে তাৎক্ষণিকভাবে এগুলো যদি কোথাও ব্যত্যয় ঘটে, এই অপারেশনটা যাতে কোথাও পথভ্রষ্ট হয় সেটা যাতে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দেয়া যায়, কন্ট্রোল করা যায়, এই বিষয়গুলো কিন্তু আমি মনে করি এটা একটা সরকারের জায়গা থেকে একটা অবশ্যই একটা দূরদর্শী পদক্ষেপ হিসেবে আমি মনে করি। একই সঙ্গে এই কথাটি খেয়াল রাখতে হবে যে এখানে আপনি বলছিলেন যে এটা শুধু আওয়ামী লীগকে গ্রেপ্তার করা হবে কিনা। আমি যদি বলি না, শুধু আওয়ামী লীগ হলেই গ্রেপ্তার হচ্ছে না এখনো পর্যন্ত। অন্তত কি কারণে, ধরুন আজকের ফলাফল এ পর্যন্ত আপনি যে 1300 লোকের 1308 জন সম্ভবত গ্রেপ্তার হয়েছে, এই 1308 জনের মধ্যে মেইন যে টার্গেটটা ছিল গাজীপুরে কতজন গ্রেপ্তার হয়েছে? গাজীপুরে গ্রেপ্তার হয়েছে 80 জনের মতো, 100 জনের কম, টোটাল 80 জনের মতো গ্রেপ্তার হয়েছে। গাজীপুরে কি আওয়ামী লীগের লোকজন, নেতাকর্মী কি মাত্র 80 জন আছে? যদি ঢালাওভাবে আওয়ামী লীগ হলেই গ্রেপ্তার করা হতো তাহলে গাজীপুরে 8000 গ্রেপ্তার করলে হতো গাজীপুরে আওয়ামী লীগের লোক সবাই ধরা পড়বে না। তো সুতরাং এখানে বুঝতে হবে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই কিন্তু অভিযানটা চলছে এবং যারা এই ষড়যন্ত্রের অনলাইন মিটিংয়ের মাধ্যমে যারা ষড়যন্ত্র করছিল, সেই অনলাইনে যাদের উপস্থিতি দেখা গিয়েছিল এবং ওই দিন যে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের উপর যে নির্মমতা চালিয়েছে তাদের বিরুদ্ধে অভিযানটা চলছে, যে কারণে এটা ঢালাওভাবে কাউকে কিন্তু এভাবে গ্রেপ্তার করা হচ্ছে না। আমি প্রত্যাশা করব যে এই যে এখনো পর্যন্ত যে বিচার বিশ্লেষণ করে গ্রেপ্তার করার যে ট্রেন্ডটা এখনো পর্যন্ত আমরা দেখছি, এটাই যাতে অব্যাহত থাকে। ঢালাওভাবে শুধু ভিন্ন মত, ভিন্ন রাজনীতি করে আওয়ামী রাজনীতির সাথে, আওয়ামী লীগের তো সবাই দুষ্কৃতিকারী ছিল না, বাস্তবতা আমরা দেখেছি আমাদের আশেপাশেও বহু লোকই এসব অপকর্ম, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলোর সাথে বহু সাধারণ আওয়ামী লীগের সমর্থকরা কিন্তু, এটা গুটিকতক এবং একটা বড় অংশ যারা শুধুমাত্র এটাই করেছে এবং অবশ্য সমাজে তাদেরই দাপট ছিল, তারাই গত 15 বছর পুরো দেশ শাসন করেছে, সমাজ শাসন করেছে, তো তারাই টার্গেট হওয়া উচিত আমি মনে করি যে এই গ্রেপ্তার অভিযানের। আবার আসবো আপনার কাছে। আসলে আমি অপারেশন ক্লিন হার্টের কথা বলার চেষ্টা করেছিলাম ওই সময় প্রথমে। আচ্ছা, 1-2 জন দর্শক আছে, একটু ফোনটা নিয়ে দিই। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি যশোর থেকে বলছি, মোহাম্মদ ইসমাইল হোসেন। জি বলেন ইসমাইল। আমার প্রশ্ন ছিল যে বাংলাদেশে প্রত্যেকটা গণহত্যার বিচার হওয়া উচিত। আমরা সেটার জন্য তাকিয়ে আছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের দিকে, তারা যাতে এটা আসলে বাংলাদেশের সমস্ত গণহত্যার বিচার করেই যায়। আর আরেকটা কথা হচ্ছে যে এই যে আওয়ামী লীগের গণহত্যা, সেটা তো অবশ্যই বিচার হওয়া উচিত। আরেকটা হচ্ছে যে এই যে সংবিধান, মুজিববাদ, এগুলো তো অবশ্যই হওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে ওনারা ইদানিংকালে আমরা মনে করতেছি যে একটা বিষয় ওনারা কাউন্ট করতেছে না, যে 71 সালে যে জামাতের ভূমিকা ছিল, গণহত্যার সাথে যে ভূমিকাটা ছিল, তো তাদের অনেকের বিচার হয়েছে, অনেকের হয়নি। কিন্তু কথা হচ্ছে যে দলীয় ভাবে তো তাদের সম্মতি ছিল সেই গণহত্যায়, লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হয়েছিল, যেখানে সেই 24-এর মতো, 24-এর থেকে আরো বেশি মানুষ মারা গেছিল। তো এখনো কি জামাত ইসলাম বাংলাদেশে যে রাজনীতি করতেছে, তারা কি কোনো স্টেটমেন্ট দিচ্ছে এখন পর্যন্ত যে তারা 71-এর সেই ভূমিকার জন্য লজ্জিত, বা তাদের সেটা অন্যায় ছিল, অপরাধ ছিল? ধন্যবাদ, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। এবং এখানে নিশ্চয়ই ওই দলের প্রতিনিধি থাকলে তিনি হয়তো এই প্রশ্নের উত্তর দিতে পারেন। আচ্ছা, আরেকজন দর্শক আছেন, ফোনটা নিয়ে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি পিন্টু দুয়ারি, পটুয়াখালী থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে দুজন অতিথির কাছে, একদিকে জেল থেকে শীর্ষ সন্ত্রাসীরা খালাস পেয়ে যাচ্ছে, ঠিক আছে, আবার অন্যদিকে সন্ত্রাসীকে ধরার জন্য এই নতুন একটা আইন জারি করা হয়েছে, টেবিল হান্ট, ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে দুজন অতিথির কাছে, এতে মানবাধিকার লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। ধন্যবাদ, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। মাহিন সরকার, এর আগে দুজন দর্শক কতগুলো প্রশ্ন করেছেন, আপনার কি মনে আছে কিনা, নাকি আমি আবার বলবো? আপনি আরেকবার বললেন। আচ্ছা, প্রথম প্রশ্নটা, একটা প্রশ্ন যদি বলি, সেটা উনি প্রশ্ন করেছেন যে এই যে একদিক দিয়ে আমরা দেখেছি বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে, একটা সময় জামিন তারা বের হয়েছে, আবার এখন আবার ডেভিল হান্টারের মতো একটা অপারেশন চালানো হচ্ছে, এটা কি পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে কিনা? না, পরস্পর বিরোধী না, এটা ঠিক পরস্পর বিরোধী না। মূলত আমরা যে সংস্কার চাচ্ছি সেটি হলো বাংলাদেশের সর্বক্ষেত্রেই সংস্কার। এখন বিচার বিভাগের যে সংস্কারের জন্য আমরা আন্দোলন করেছিলাম আগস্টে, যখন বিপ্লব মানে আমাদের যে অভ্যুত্থান সম্পন্ন হলো, তারপরে আমরা দেখতে পেয়েছি যে যারা বিচারক বা বিচারপতি যারা আছে, সেখানে কিন্তু যারা দুর্নীতিবাজ এবং বিগত সময়ে আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে, তারা এখনো বসে আছে। তখন আমরা আন্দোলন করি এবং সেখানে যারা মূল দায়িত্বে ছিলেন তাদেরকে সেখান দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। কিন্তু অন্যান্য জায়গায় জেলা জজের ক্ষেত্রে যদি বলি, বিভিন্ন জায়গায় দেখা গেছে যে তারা মূলত আওয়ামী লীগের পারপাস সার্ভকারী। তো একটি নতুন সরকার এসেই কিন্তু সবাইকে তারা আসলে স্যাক করতে পারেনি, বা তাদেরকে তাদের যে দায়িত্বের জায়গা, সেই দায়িত্বের জায়গা থেকে প্রশ্ন পর্যন্ত করতে পারেনি। সেই কারণে আসলে খুব স্বাভাবিকভাবে তারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করার কথা ছিল এবং বিচারিক প্রক্রিয়াতেই এই দোষী ব্যক্তিগুলো ছাড়া পেয়েছে। এখানে সরকারের অবশ্যই আমরা মনে করি গাফিলতি আছে, এবং বিচারিক কার্যক্রমে যে সংস্কার বা বিচার বিভাগের যে পরিপূর্ণ সংস্কার, সেই সংস্কার কার্যক্রম সফলতার মুখ না দেখার কারণে এই ঘটনাটি ঘটেছে। অপরদিকে যে সমস্যাটির কথা উনি ইন্ডিকেট করেছেন, সেটি হলো এই প্রশাসনের যে গাফিলতি। কারণ পুলিশ মূলত এই জুলাই অভ্যুত্থানের পরে পুলিশ একেবারেই ডিঅ্যাক্টিভেট হয়েছিল দীর্ঘদিন, এবং এখন আস্তে আস্তে তারা অ্যাক্টিভ হচ্ছে। তো সেক্ষেত্রে পুলিশ কিন্তু মাঠ পর্যায়ে ওই সময় কার্যকর ছিল না। এখন যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে এই যে যারা আছে আওয়ামী লীগ এবং তাদের দোসর, এবং একই সাথে যারা মাঠ পর্যায়ে চাঁদাবাজি করছে এখন এবং পূর্বের ন্যায় ফ্যাসিস্ট আচরণ করছে, তো তাদেরকে যদি নিয়ন্ত্রণে আনা না হয়, তাহলে কিন্তু এটি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। তো এই কারণে আমরা মনে করি বিষয়টা একেবারেই পরস্পর বিরোধী নয়, তবে সরকারের আরও দ্রুত এই সংস্কার কার্যক্রমটি করা উচিত। তা না হলে কিন্তু রাজনৈতিক অরাজনৈতিক সকল পক্ষ থেকে প্রশ্ন আসবে, এবং এটাই স্বাভাবিক। আচ্ছা, এম আব্দুল্লাহ, আপনার কাছে জানতে চাই, এখন পর্যন্ত যে এই যে পরিস্থিতি এখন চলছে, আমি যদি গত কয়েকদিনের পরিস্থিতি বলি, এর আগেও জিজ্ঞেস করেছিলাম যে আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, আমি একটা ছোট্ট জানতে চাইবো যে আসলে কি এটিকে আমরা কি সংকট বলবো, নাকি নতুন বাস্তবতা বলবো?
আপনার প্রশ্ন তো আগেও কিছু অংশ উত্তর দিয়েছি, তার আগে আমি দুইজন দর্শকের প্রশ্নের উত্তরে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে দুইজন দর্শকের যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের সাথে আমাদের পতিত সরকারের যিনি বর্তমানে দিল্লিতে আশ্রিত আছেন তার বক্তব্যের সাথে অনেকটাই সাযুজ্য আছে। আমি জানি না তারা কোন দল করেন, কিন্তু অনেকটাই কিছু মিল আছে। এই প্রশ্নগুলো তিনিও কিন্তু করেছেন যে শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিচ্ছে সরকার, তারপরে এইভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের। তো ওনার কাছে বোধহয় তথ্য নাই যে শীর্ষ সন্ত্রাসী বলতে ওনারা বা পতিত সরকারের প্রধানমন্ত্রী যাদেরকে মিন করছেন এরকম 2-4 জন যে মুক্তি পায়নি তা না, এরকম। তবে এদের মধ্যে যে সবচেয়ে আলোচিত যে 2-1 জন মুক্তি পেয়েছে তাদের সাজার মেয়াদ শেষ হয়েছে, এরকমই মুক্তি পেয়েছে আমরা দেখেছি। 2-1টা ব্যতিক্রম থাকতে পারে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিচার বিভাগের উপর আগের মতো তো সেভাবে নিয়ন্ত্রণটা নাই, এটা স্বীকার করতে হবে। বিচার বিভাগ এখন স্বাধীনভাবে কাজ করছে নতুন প্রেক্ষাপটে। আবার এটাও ঠিক যে আমরা দেখেছি 2 দিন আগেরই সংবাদ যে 600-র মতো আওয়ামী লীগ নেতাকর্মী যারা এই যে 5ই আগস্টের পরিবর্তনের পরে গ্রেপ্তার হয়েছিল এই সন্ত্রাসী কার্যক্রম, দুর্নীতির দায়ে, লুটপাটের দায়ে গ্রেপ্তার হয়েছে, এরকমও কিন্তু 600 জামিনে মুক্তি পেয়েছে। তাহলে তাদেরকেও মিন করেছেন কিনা তিনি, শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি পেয়ে যাচ্ছে এর মধ্যে তারাও আছে কিনা সেটাও মিন করেছেন কিনা আমি জানি না। আরেকটি কথা উনি বলেছেন, যদিও এটা জামাতের কেউ থাকলে তিনি উত্তর দিতে পারতেন, যে সেই মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে, হয় নাই, এখন আবার বিচার হচ্ছে। এটা আওয়ামী লীগের যে এই গণহত্যার যে মানে জুলাই আন্দোলনে যে নির্বিচারে গণহত্যা, এত কম সময়ে এত মানুষকে এইভাবে মানে নির্মমভাবে হত্যার ঘটনা কিন্তু সেই মুক্তিযুদ্ধকালেও হয় নাই। আপনি যদি তখনকার রেকর্ডগুলো দেখেন, ফুটেজগুলো দেখেন, যেভাবে আমরা এখন এক একটি ভিডিও ফুটেজ যে আমাদের সামনে আসছে, কি নির্মমতা। আজকে একটা দেখলাম যে তাকে কোপাতে কোপাতে মেরে ফেললো, চলে যাচ্ছিল, মারা গেছে, দেখছি আমরা পড়ে আছে, তারপরে এসে তাকে আবার ঘুরে এসে 2-3 জন মিলে তাকে টুকরো টুকরো করছে, তার পায়ের গোড়ালিটা আলাদা করার জন্য কোপাচ্ছে। মানে এটা সহ্য করা যায় না, মানে নেওয়া যায় না বেশিক্ষণ। এই যে এইভাবে এই নির্মমতার মাত্রাটা কত, গুলি করে মেরেছে। তারপরে আপনি দেখেছেন যে কিভাবে একটা লাশকে এপাশ থেকে ওই পাশে পার করতে গিয়ে কিভাবে ভ্যানের উপর ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, তারপরে আগুন লাগিয়ে সেগুলোকে আবার পুড়িয়ে দিচ্ছে। এবং সেই ফ্যাসিস্ট সরকারের প্রধান পালিয়ে যাওয়ার পরও 5-6 ঘন্টা পর্যন্ত সাভারে যাত্রাবাড়িতে যে নির্মমতা হয়েছে, এগুলো কিন্তু আমরা 71 দিয়ে এগুলো ঢাকতে চাই। এটাই তো আমি মনে করি মানসিক সুস্থতার জায়গাটাতে 71-এর প্রেক্ষাপট। আর এখানে শুধুমাত্র একটা গদি রক্ষার জন্য, 71 তো একটা রাষ্ট্র পাওয়ার জন্য সেখানে ঘটেছে। হ্যাঁ, আমি এখানে জামাতের দায় নাই, আমি এই কথা ডিফেন্ড করছি না, কিন্তু সেইটাকে দিয়ে এটা জাস্টিফাই করা যাবে? এখন এই যে জুলাই আগস্টে যা ঘটলো, একটা গদি, একটা চেয়ার রক্ষার জন্য মানুষকে, দেশের মানুষকে এভাবে হত্যা করা যায় নির্মমভাবে? তো এই জায়গাগুলো আমাদের আসলে এই যে সব কিছুতে আমরা জাস্টিফাই করার যে আমাদের মানসিকতা, একটা দিয়ে আরেকটাকে জাস্টিফাই করার যে মানসিকতা, এই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, এই ধরনের ঘটনাগুলোর কিন্তু পুনরাবৃত্তি ঘটবে। এবং আপনি যে কথাটি বলছেন যে আমাদের যে অস্থিরতার জায়গাটা, এটা বাংলাদেশে নতুন, এখন একটা সময় মানুষ কোথাও মানে একবার স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারে নাই, কথা বলতে পারে নাই। এখন সবাই একযোগে তাদের যে এই 15 বছরের বঞ্চনার জায়গাটা, বৈষম্যের জায়গাটা, অপ্রাপ্তির জায়গাটা, ক্ষোভের জায়গাটা, এগুলো যখন সব একসাথে তারা মানে প্রকাশ করতে চাচ্ছে, তখন কিছুটা তো সমস্যা হচ্ছে। এবং এটা হওয়াটা অস্বাভাবিক না। আমি ব্যক্তিগতভাবে একজন সংবাদকর্মী হিসেবে, রাজনীতির পর্যবেক্ষক হিসেবে একটা পর্যায়ে তো আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম যে এই দেশ অন্য কারো হাতে গেলেও চালানোর যোগ্য থাকবে না, কেউ চালাইতে পারবে না, এমন জায়গায় নিয়ে গেছে। প্রশাসন বলেন, বাহিনীগুলো বলেন, দলীয়করণের মাত্রাটা এমন পর্যায়ে চলে গেছে, কারো পক্ষে চালানো অর্থনীতিটা ফোকলা করে ফেলেছে। এতগুলো ব্যাংক, একটা গ্রুপ 60টা ব্যাংকের মাধ্যমে 70-80 হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। 27 লক্ষ কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকা যে দেশ থেকে পাচার হয়ে যায়, সে দেশটা যে এখনো 6 মাস চলছে, আমার কাছে এটাই মিরাকল মনে হয়। আবার আসবো আপনার কাছে। মাহিনা সরকার, আপনার কাছে যেটা জানতে চাইব, অনেকে বলছেন যে দেশকে অস্থিতিশীল করতে বা বহির্বিশ্বে একটা বাংলাদেশ সম্পর্কে বাজে একটা ধারণা দেওয়ার জন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী লীগ এই যে আপনার উস্কানি
দিচ্ছে। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আমেরিকা থেকে এসেছেন, তিনি এয়ারপোর্টে কথা বলেছেন, তিনি বলেছেন যে আমরা যেন আওয়ামী লীগের এই পাতা ফাঁদে পা না দিই। তাহলে কি শিক্ষার্থীরা বা আপনারা যদি বলি এই পাতা ফাঁদে পা দিয়ে দিলেন আওয়ামী লীগের? না, বিষয়টা আসলে এরকম নয়। আসলে শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি উনি ওনার জায়গা থেকে ঠিক হতে পারেন, কারণ যারা বিএনপির মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি কিন্তু বলা চলে এই মুহূর্তে বিএনপির বাংলাদেশে থাকা মুখ্য ব্যক্তি। তো ওনার পলিটিক্যাল অভিজ্ঞতা অনেক বেশি, সেই জায়গা থেকে ঠিক হতে পারে। কিন্তু পাতা ফাঁদে পা দেওয়া বা এই জাতীয় কোনো কিছু আসলে না। দেখুন, আসলে একটি যদি আপনি ইট মারেন তাহলে কিন্তু পাটকেল খেতে হবে, এটি একটি চিরন্তন সত্য বিধায়ী একটি প্রবাদে পরিণত হয়েছে। তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ আসলে কিন্তু এই যে আগুনে ঘি দেওয়া সেটি কিন্তু দিয়েছে। হাসিনা কিন্তু সে ফেসবুকে লাইভে এসে অডিওতে বিভিন্ন কথা শুনিয়েছে যেগুলো আসলে উস্কানিমূলক, এই দেশকে অস্থিতিশীল করার একটি চক্রান্ত বা ষড়যন্ত্র। এখন এইখানে ওনার কথার প্রেক্ষিতে কিছু কথা বলতে হয়, যে কথাগুলো হয়তো উনি বলতে পারতেন। সেগুলো হলো বাংলাদেশে থাকা কিছু গণমাধ্যম বা বাংলাদেশি বিভিন্ন বিদেশি গণমাধ্যম, তারা আসলে বিভিন্ন সময় দেখা গেছে নিউজ করার ক্ষেত্রে বা হেডলাইন করার ক্ষেত্রে এমনভাবে নিউজ করে যে এটি আসলে ন্যারেটিভটা সেই আওয়ামী লীগের ন্যারেটিভের সাথে মিলে যায়। সেক্ষেত্রে কিন্তু এদেরও দায় আছে, কারণ বাংলাদেশে যে ঘটনাটি দেখেনি বা বিদেশে বসে যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, সে কিন্তু ওই হেডলাইন বা ওই কথাগুলোই পড়বে গণমাধ্যমে যেগুলো আসছে। কারণ গণমাধ্যমের মূল কাজ হলো ঘটনাগুলো মানুষের কাছে জানানো, সঠিকভাবে উপস্থাপন করা। যখন তারা সঠিকভাবে লিখছে না বা ছাপছে না, তখন কিন্তু তাদের কাছে ভুল মেসেজটি চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিছুটা দায় গণমাধ্যমের নিতে হবে। এখানে স্টুডেন্টদের বা সাধারণ জনতার কিন্তু এখানে কোনো ইন্টারেস্ট নেই বলে আমরা মনে করি। কারণ যদি শিক্ষার্থী বা সাধারণ জনগণের অধিকার সম্বলিত কোনো কথা হয়, তখন কিন্তু তারা ঝাঁপিয়ে পড়ে। এখন ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিস্ট কেন? ফ্যাসিস্টের ভূমিকা হলো সে ফ্যাসিস্ট হয় এই কারণে যে তারা অধিকার কেড়ে নেয়। হাসিনা আমাদের মানবিক অধিকারগুলো কেড়ে নিয়েছিল। ঠিক সেই জায়গা থেকে হাসিনা যখন এখন এসে আবার ফেসবুক লাইভে বক্তব্য দেয় এবং সেটি আবার গণমাধ্যমে প্রচারিত হয়, তারা আপডেটও প্রকাশ করে, তখন কিন্তু এটি ভয়ঙ্কর। কারণ এইখানে গণমাধ্যমে যে সংস্কার হওয়ার কথা ছিল সেটি কিন্তু হয়নি। সেই জায়গা থেকে আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি যে কথা বলেছেন ওনার জায়গা থেকে সঠিক হতে পারে, তবে আমি মনে করি ওনার বক্তব্য পুরোপুরি বাংলাদেশের অবস্থাকে প্রকাশ করে না। শেখ হাসিনার বক্তব্য কিন্তু মূল ধারার কোনো গণমাধ্যমে মনে আসেনি, আসছে কি? মূল ধারার গণমাধ্যমে আসেনি, তবে মূল ধারার দু একটি অনলাইন পোর্টাল বা বিভিন্ন জায়গায় কিন্তু প্রচার করা হয়েছে যে হাসিনা বক্তব্য দেবে বা এই জাতীয় কিছু আমরা কিন্তু দেখেছি ফেসবুকে বা ইউটিউবে। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বললে ভুল হবে, সেগুলো কিন্তু রেজিস্ট্রি করা বিভিন্ন পোর্টাল আর কি। আচ্ছা, এম আব্দুল্লাহ, আপনাকে শুরু করো, 2 মিনিট করে সময় পাবো আমরা একটু। আমি যদি একদম শেষ করি, মানে এই মুহূর্তে এই যদি বর্তমান পরিস্থিতি সবকিছু মিলে এখন আসলে সরকারের ভূমিকাটা কি হওয়া উচিত? সরকারের ভূমিকা এখন যা হওয়া উচিত সেটা আমি মনে করি একটু দেরিতে হলেও সরকার আইন শৃঙ্খলার উপর যে নিয়ন্ত্রণটা সেটা নেওয়ার চেষ্টা করছে, এটা একটা আমি মনে করি ভালো দিক। দ্রব্যমূল্যের জায়গাটাতে মানুষের মধ্যে অস্বস্তি আছে, এই অস্বস্তির জায়গাটা নিয়ে কাজ করা, বিশেষ করে আগামী সামনে রমজান মাসের যাতে পণ্যমূল্য নিয়ে মানুষের মধ্যে একটা স্বস্তির জায়গা থাকে, এই বিষয়টাকে সরকারকে সবচেয়ে বেশি এই মুহূর্তে গুরুত্ব দেওয়া উচিত। কারণ এখন থেকে মাত্র 20 দিনের মাথায় রমজান মাস শুরু হচ্ছে। রমজান মাসের কিছু কিছু পণ্যের উল্লম্ফন, এটা আমাদের দেশে ট্র্যাডিশন হয়ে গেছে এবং আমাদের কিছু অসাধু ব্যবসায়ীও এর সুবিধা নেওয়ার চেষ্টা করে। এই দিকটাতে খুব বেশি করে নজর দেওয়া উচিত।
এবং অর্থনীতির জায়গাটাতে যে কথাটা অর্থ উপদেষ্টা নিজেই স্বীকার করেছেন যে আমরা খুব স্বস্তির জায়গায় নিতে না পারলেও অন্ততপক্ষে লুটপাটটা থামানো গেছে, স্থিতিশীল অবস্থায় রাখা গেছে, এটা সত্য। আমি ব্যক্তিগতভাবে আমি ইকোনমিক সেক্টরে দীর্ঘদিন কাজ করেছি। অর্থনৈতিক সূচকগুলো যদি আমরা দেখি তাহলে যেই জায়গাটাতে খুব বেশি স্বস্তির জায়গা না থাকলেও কিন্তু এখানে অন্ততপক্ষে গত 6 মাসে ব্যাংক থেকে কোনো লুটের ঘটনা তো নতুন করে ঘটে নাই। এটা একটা ভালো দিক। শিল্প কারখানার জায়গাটাতে অস্বস্তির জায়গা আছে, যে সেখানে গ্যাস সরবরাহ, জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সংকটের জায়গাটা আছে, এদিকে খুব বেশি নজর দেওয়া দরকার। এখানে আমি বিশেষ করে জোর দিতে চাই, জ্বালানি উপদেষ্টার উপর 5টি বিভাগকে চাপিয়ে দেওয়া হয়েছে। তাকে তার মাথার উপর থেকে বোঝাটা কমিয়ে তাকে বিশেষভাবে জ্বালানি ডেডিকেটেড একজন অ্যাডভাইজার হিসেবে যদি করা হয়, আমি মনে করি জ্বালানির দিকে খুব বেশি নজর দেওয়া দরকার। আগামী দিনের আমাদের সংকটের জায়গাটাতে মানুষকে ভোগাবে এই জ্বালানির জায়গাটা, এটা আমি একটা গুরুত্বপূর্ণ দিক আমি মনে করি। অন্যান্য রাজনৈতিক চ্যালেঞ্জ, নির্বাচনী সংস্কারের চ্যালেঞ্জ, এগুলো তো আছেই। এগুলোর জায়গাটাতে মূলত ঐকমতের জায়গাটা যতটা প্রত্যেক পক্ষকেই, সকল পক্ষকেই কিছুটা উদারতার জায়গাটাতে সবচেয়ে যে বিষয়টি মাথায় রাখতে হবে, কোনোভাবেই নিজেদের মধ্যে বিভাজনটাকে বাড়িয়ে যাতে পতিত ফেসিবাদকে ফেরার কোনো পটভূমি যাতে রচিত না হয়, এই বিষয়ে আমি মনে করি আমাদের চাইতে অনেক অনেক বেশি আমাদের রাজনৈতিক নেতৃত্বের প্রজ্ঞা, অভিজ্ঞতা, দূরদর্শিতা, এগুলো সবই তাদের আমাদের চাইতে অনেক অনেক গুণ বেশি। সুতরাং তাদের প্রত্যেকটি বক্তব্য সব কিছুই তাদের কৌশল থাকবে, রাজনৈতিক কৌশল থাকবে, ভিন্নমত থাকবে, আদর্শিক বিভাজন থাকবে, কিন্তু এই জায়গাটা যাতে কোনোভাবেই যাতে তাদের পতিতদের ফেরার কোনো পটভূমি যাতে তৈরি করে না দেয়, এই দিকটাতে খেয়াল রেখে যদি আমরা পা ফেলি তাহলে সবচেয়ে বেশি আপনার কাছে আব্দুল্লাহ যেমন বলছিলেন রাজনৈতিক দলগুলোর একটা ঐক্য বা কথাবার্তা একটু সাবধান হতে হবে। আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি কথা বলবে বর্তমান পরিস্থিতি নিয়ে। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা আপনি দেখতে চান? দেখুন, রাজনৈতিক দলগুলোর যে আসলে কনস্ট্রাকটিভ ভূমিকা হওয়ার কথা ছিল, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে অনেকাংশে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে এই আন্দোলনে আসলে কার কত ভূমিকা বা পূর্বে কে কত নির্যাতিত হয়েছে, এগুলো প্রমাণ করে আসলে মানুষের সিম্প্যাথি আদায়ের যে একটি সংস্কৃতি বাংলাদেশে বরাবর ছিল, সেই দিকে তারা আসলে ঝুঁকছে। এবং একই সাথে তারা বারবার নির্বাচন যতটুকু উচ্চারণ করছে, মানুষের যে অধিকারের জায়গা থেকে আর কি এই আন্দোলনটি একটি গণ অভ্যুত্থানের রূপ নিল। তারা কিন্তু মানুষের অধিকারের জায়গায় খুব বেশি কথা বলছে না, তারা সব কিছু অধিকারের মূল কেন্দ্রবিন্দুতে রাখছে নির্বাচন। তো যৌক্তিকতা কতটুকু এই পরিস্থিতিতে নির্বাচন বলা, এটি আসলে একটি প্রশ্নের বিষয়। এবং তাদের সর্বাত্মকভাবে আজকে রুহুল কবির রিজভী সাহেব উনিও বলেছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওনার দলেরই ওনাদের দায়িত্বশীলেরাই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলছেন, যেগুলো আসলে এই সরকারের জন্য অনেক বেশি চাপের হয়ে যাচ্ছে। আর এই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে ছাত্র সমাজের পক্ষ থেকে, যারা বিভিন্ন জায়গায় এক্সপার্ট ব্যক্তিবর্গ আছেন, উপদেষ্টা একজনকে এতগুলো দায়িত্ব দিয়ে একজন ব্যক্তি কিন্তু এই মন্ত্রণালয় এতগুলো সামলাতে পারবেন না। সেই জায়গায় আরো যারা এক্সপার্ট ব্যক্তি আছে তাদেরকে বসান এবং দেশকে স্থিতিশীল করুন। ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ আমাদের আপনাকেও শুভেচ্ছা। দর্শক, নিউজ এক্সট্রার আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্ব আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই টিনের সঙ্গে থাকবেন।